প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি এখন পড়ছি ক্যারিয়ান জিপসের আরও একটি অধ্যায়। তাহলে চলুন শোনা যাক। নাম, বিঙ্গোছড়ার পাশে দাঁড়াতে গিয়ে। লেখাটা শেষ করে শ্রান্ত ক্লান্ত হয়ে চেয়ারে হেলান দিয়ে বসলাম। কপালের অনেক ঘাম ঝরানোর পরে মনে হলো মোটামুটি একটা ভালো রূপ নিয়েছে। পড়তে পড়তে ভাবতে লাগলাম আরেকটা পৃষ্ঠা জুড়ে দেব কিনা। এমন সময় দরজায় টোকা মেরে জিভস এসে হাজির হলো। মিসেস ট্রাভার্স, স্যার টেলিফোন ধরে আছেন। আ বললাম অন্যমনস্কভাবে। হ্যাঁ স্যার, তিনি শুভেচ্ছা জানিয়েছেন এবং আপনি তার জন্যে যে আর্টিকেলটা লিখছেন ওটা কত দূর এগিয়েছে তা জানতে চেয়েছেন। জিপস, মেয়েদের কাগজে আমি পুরুষের অন্তর্বাসের কথা উল্লেখ করতে পারি কি? না স্যার। তাহলে তাকে বলে দাও যে লেখাটা হয়ে গেছে। তাই বলবো স্যার। আর জিপস, বলা হয়ে গেলে এখানে চলে এসো। আমি চাই যে লেখাটা ঠিক হয়েছে কিনা তা তুমি একটু চোখ বুলিয়ে দেখে দেবে। আমার আন্ট ডাহলিয়া মাই লেডিস বুডোয়ার নামের একখানি পত্রিকা বের করেন। সম্প্রতি তিনি আমাকে কোণঠাসা করে আমার কাছ থেকে তার পত্রিকার হাজব্যান্ডস অ্যান্ড ব্রাদার্স পৃষ্ঠায় সুবেশী পুরুষরা কি পড়ছেন শিরোনামে একটা লেখা দেয়ার প্রতিশ্রুতি আদায় করে নেন। উপযুক্ত ক্ষেত্রে আন্টদেরকে উৎসাহ দানে আমি বিশ্বাসী। তার চাইতে খারাপও তো কতজন আছেন এবং ওদের উপদ্রব তো কম সইতে হচ্ছে না। তাই আমি রাজি হয়ে যাই। কিন্তু আপনাদেরকে সত্য করে বলতে পারি যে কিসের মধ্যে নিজেকে জড়াতে যাচ্ছি সে বিষয়ে বিন্দু বিসর্গ ধারণা থাকলে বনপ সুলভ ভক্তি নিষ্ঠা যতই থাক না কেন তাকে কাজকলা দেখানো থেকে কিছুতেই নিজেকে বিরত রাখতে পারতাম না। অত্যন্ত জঘন্য এবং স্বাস্থ্যহানিকর কাজ এই প্রবন্ধ লেখাটা। লেখক টেখক জাতীয় লোকদের মাথায় যে বড় বড় টাক থাকে আর ওদের মুখগুলো যে রুগ্ন পাখির মুখের মতো হয়, এতে আমি এখন বিস্মিত হই না। জিপস ফিরে আসলে বললাম, তুমি মাই লেডিস বুডোয়ার নামের কাগজখানা পড়ো না? না স্যার, ওটা চোখে পড়েনি এখনো। আগামী সপ্তাহে 6 পেন্স খরচ করে কাগজটা কিনে নিও। এই লেখাটা ওই কাগজে বেরোবে। মুখোশধারী ভদ্রলোকদের সম্পর্কে উস্টার কি বলেন বুঝলে না? সত্যি স্যার। হ্যাঁ জিপস, সত্যি। বিষয়টার উপর আমি বেশ খোলাখুলি বক্তব্য রেখেছি। ছোট মোজার ব্যাপারে যা বলেছি ভালো লাগবে তোমার। সে আমার লেখাটা তুলে নিয়ে পড়তে লাগলো। মুস্কি হাসতে হাসতে মাথা নাড়ল অনুমোদনের ভঙ্গিতে। সকস প্যাসেজটা বেশ ভালোই হয়েছে স্যার। বক্তব্যটা পরিষ্কার হয়েছে না? খুবই পরিষ্কার হয়েছে স্যার। সে পড়ে যেতে লাগলো। হঠাৎ দেখলাম মুখটা তার কালো হয়ে গেল। একটা অপ্রীতিকর অবস্থার জন্য মনে মনে তৈরি হয়ে বললাম, সন্ধ্যায় পরান নরম সিল্কের শার্ট সম্পর্কিত বক্তব্য পড়ছ নাকি? শীতল চাপা কণ্ঠে জিপস বলল, হ্যাঁ স্যার, যদি দোষ না ধরেন তাহলে বলতে পারি। এমনভাবে কথাগুলো বলতে চাইল যেন কোনো ব্যক্তিগত বন্ধু তার পায়ে কামড় দিয়ে বসেছে। তোমার পছন্দ হচ্ছে না বক্তব্যটা? না স্যার, হচ্ছে না। সান্ধ্য পোশাকের সাথে নরম সিল্কের শার্ট পরা হয় না। জিপস, ওগুলো পরা হবে। তোমাকে এখনই জানিয়ে দিতে পারি যে আমি পিপডি অ্যান্ড সিমস এর দোকানে ওই শার্ট 1 ডজন অর্ডার দিয়ে এসেছি। এ ব্যাপারে কোনো আপত্তি চলবে না। আমি কোনো কথাই শুনবো না, বললাম তার চোখের দিকে সোজাসুজি তাকিয়ে। আমি যদি না জিপস, যুক্তি দেখিয়ে কোনো লাভ হবে না। শক্স, টাই, পায়ের পট্টি ইত্যাদির ব্যাপারে তোমার বিচার বুদ্ধিকে যথেষ্ট মর্যাদা দেই, কিন্তু সন্ধ্যা পোশাকের শার্টের ব্যাপারে তোমার বিচার বুদ্ধি লোপ পায়। ওই শার্টের প্রতি তোমার বিদ্বেষ রয়েছে এবং তুমি প্রক্রিয়াশীল। শুনে হয়তো আশ্চর্য হবে যে আমি যখন
লে তৌকেত এ ছিলাম, তখন এক রাতে প্রিন্স অফ ওয়েলসকে নরম সিল্ক শার্ট পরে ক্যাসিনোতে ঢুকতে দেখেছি। স্যার, হিজ রয়্যাল হাইনেস, যেমন ইচ্ছে চলতে পারেন, কিন্তু আপনার বেলায় না জিপস, তর্কে লাভ হবে না। আমরা উস্টাররা যখন গো ধরি তখন বুঝতেই পারছো কি বলতে চাচ্ছি। বেশ ভালো স্যার, দেখলাম সে আহত হয়েছে। গোটা ব্যাপারটাই অবশ্য বিরক্তিকর, কিন্তু তা এড়ানোর উপায় নেই। আমি তো আর ভূমিদাস নই যে হুকুম মাফিক চলব। প্রসঙ্গান্তরে চলে গেলাম। জিপস, তোমার জানার মতো কোনো হাউসমেইড আছে? হাউসমেইড স্যার? দেখো জিপস, ভান করো না। হাউসমেইড কাকে বলে তুমি জানো? আপনার হাউসমেইড দরকার স্যার? না, কিন্তু মিস্টার লিটল এর দরকার। কয়েকদিন আগে ক্লাবে দেখা হলো তার সাথে। তিনি বললেন দামি চীনামাটির জিনিসপত্র সাবধানে নাড়াচাড়া করে এমন একজন হাউসমেইড যে তাকে জোগাড় করে দেবে, তাকে মিসেস লিটল ভালো পুরস্কার দেবেন। সত্যি স্যার? হ্যাঁ, এখন যেটি আছে ও নাকি টাইফুন, সাইমন কিংবা সিরোকোর গতিতে চলে। অবজেক্টস, দ্য আর্ট সব ভেঙে চুরে খান খান করে। আর আমি অনেককেই চিনি স্যার, কাউকে ঘনিষ্ঠভাবে, আবার কেউ কেউ পরিচিত মাত্র। বেশ, তাহলে খোঁজা শুরু করো পুরানো বন্ধুদের মধ্যে। এখন আমার হ্যাট, ছড়ি আর বাকি সব জিনিস দাও। এই লেখাটা দিয়ে আসি। মাই লেডিস বুডোয়ার। অফিসের সামনে পৌঁছতেই দেখি মিসেস লিটল বেরিয়ে আসছেন। অনেকদিন তাদের ওদিকে না গেলেও পুরনো পারিবারিক বন্ধু বলে বেশ উষ্ণ সম্ভাষণে তিনি জানালেন আমাকে, এদিকে তোমার কি কাজ বলল বার্টি? আমি ভেবেছিলাম লিসেস্টার স্কোয়ারের পূব দিকে তুমি আসোই না। অ্যান্ড ডাহলিয়া একটা লেখা চেয়েছিলেন, ওটা দিতে এলাম। কি চমৎকার যোগাযোগ! আমিও তো এইমাত্র তাকে একটা লেখা দেব বলে কথা দিয়ে এলাম। ওই কম্মটি করতে যেও না। তোমার ধারণাই নেই যে কাজটা কি বিশ্রী পরিশ্রমের। ওহো, আমার অবশ্য ভুল হয়ে যাচ্ছে। তুমি তো এতে অভ্যস্ত, তাই না? আজ তো একটা বুদ্ধুর মতো কথা বলে ফেলেছি। আপনাদের তো মনে আছে যে বিঙ্গোছড়াটা বিখ্যাত মহিলা ঔপন্যাসিক রোজি এম ব্যাংকসকে বিয়ে করেছে। বাজারে ওর বই বহু হু হু করে কাটে। কাজেই সামান্য একটা প্রবন্ধ লেখা কিছুই না ওর জন্য। না, ওতে আমার তেমন কষ্ট হবে বলে মনে হয় না। তোমার আন্ট একটা চমৎকার বিষয় ঠিক করে দিয়েছেন। তাহলে ভালো। ওহো, তোমার জন্য একটা হাউসমেইড জোগাড় করে দেওয়ার ব্যাপারে আমার লোক জিপস এর সাথে আলাপ করেছি। সে অনেককেই চেনে। অনেক ধন্যবাদ তোমাকে। আচ্ছা, আগামীকাল রাতে কি তোমার কোনো ব্যস্ততা আছে? মোটেই না। তাহলে ডিনারে আমন্ত্রণ রইল। তোমার আন্ট আসবেন এবং তোমার আঙ্কেলকেও আনতে পারেন। আমি তার সাথে সাক্ষাতের আশায় আছি। ধন্যবাদ, আনন্দিত হলাম। আনন্দিত সত্যি হয়েছি, কারণ লিটলদের পরিচারিকা সংকট থাকতে পারে, কিন্তু পাচকটা ওদের দারুণ। বিঙ্গোর বউ কোথা থেকে যেন এই দক্ষ ফরাসি রন্ধনশিল্পীটাকে ধরে নিয়ে এসেছে। আনাতন আনাতোল নামের এ লোকটা ওদের বাড়িতে আসার পরে তার রান্না খেয়ে বিঙ্গোটার ওজন 10 পাউন্ড বেড়ে গেছে। 8টায় আসবে। ঠিক আছে, ধন্যবাদ। বিঙ্গোর বউ চলে গেল। আমি কফি হাতে আমার খবরের কাগজের লোকরা তাই বলি চলে গেলাম উপরতলায়। দেখলাম অ্যান্ড ডালহিয়া বসে আছেন সামনে স্তূপীকৃত কাগজপত্র নিয়ে। আত্মীয় স্বজনের কাছে তেমন ঘেঁষি নে, তবে সবসময় আমি আন্ট ডালহিয়ার বড্ড বেশি নাওটা। তিনি আমার আঙ্কল টমাসকে বিয়ে করেন। বিয়ের সময় তাকে প্রথম দেখে আমি মন্তব্য করেছিলাম, মহিলাকে সামলানো বুড়োর পক্ষে সহজ হবে না। আর ডাহলিয়ার শরীরটা বেশ বড়সড়, মনটা বেশ খোলামেলা। আঙ্কল টমাসকে বিয়ে করার আগের
বেশিরভাগ সময় তিনি ঘোড়ার পিঠেই কাটাতেন। টমাস গায়ে থাকবেন না বলে শহরে এসেছেন এবং এ পত্রিকাটা নিয়ে পড়েছেন। হ্যালো বার্টি, সত্যি তুমি লেখাটা শেষ করেছ? শেষ দাড়িটি পর্যন্ত। একেই বলে ভালো ছেলে। তা লেখাটা নিশ্চয় পচা মাল? ঠিক তার উল্টো, গরম গরম জিনিস। তাছাড়া এর বেশিরভাগ জিপস অনুমোদন করেছে। তোমার লোক ওই জিপস একটা ফালতু। ওকে তুমি বলতে পারো এ কথাটা। ও কথা কেন বলছেন? শার্ট টার্টের ব্যাপারে তার মতটা না হয় একটু সেকেলে। আমি শার্ট সংক্রান্ত মতামতের কথা বলছি না। 1 সপ্তাহ আগে ওকে বলেছিলাম আমাকে একটা পাচক জোগাড় করে দিতে। আজ পর্যন্ত সে দেয়নি। আরে কি মুশকিল! জিপস কি গারস্থ চাকরি বিনিয়োগ কেন্দ্র? মিসেস লিটল এর সাথে দেখা হলো বাইরে। তিনিও চান জিপস তাকে একটা হাউসমেইড খুঁজে দিক। তিনি নাকি কি একটা লিখছেন আপনার জন্য। হ্যাঁ, আশা করছি ওই লেখাটা আমার কাগজের কাটতে একটু বাড়াবে। তার লেখা আমি পড়তে পারি না, তবে মহিলারা পড়তে ভালোবাসে। কাভারে তার নামটা ছাপা হলে বেশ কাজ হবে। কাগজ ভালো চলছে না? চলছে, আসলে ভালোই, তবে সার্কুলেশন বাড়াতে সময় লাগে। আমিও তাই মনে করি। টমের মেজাজটা যখন ভালো থাকে তখন ওকে আমি বোঝাতে চেষ্টা করি ব্যাপারটা, কিন্তু এ সময় মেজাজটা ওর খুব খারাপ যাচ্ছে। এর জন্য দায়ী ওই মেয়ে লোকটা, যে নিজেকে বাবুর্চি বলে জাহির করে। ওই বেটির রান্না আর 2-4 দিন পেটে পড়লে মাথামোটা টমটা ছাপাখানার বিল শোধ করতে সরাসরি অস্বীকার করে বসবে। বলছেন কি উনি ওরকম করতে পারেন না? ঠিকই বলছি। গতরাতে বাবুর্চিটা রিস দ্য আলা ফিনান্সিয়ার নামের এক বস্তু রান্না করেছিল। ওটা খেয়ে টম 1.25 ঘন্টা ধরে গাটের পয়সা অযথা নষ্ট করা নিয়ে অনর্গল বকবক করেছে। বুঝলাম ব্যাপারটা। দুঃখিত হলাম আন্ট ডাহলিয়ার জন্য। আমার আঙ্কল টমাস প্রাচ্য দেশে কারি কারি টাকা কামিয়েছেন, কিন্তু তা করতে গিয়ে নিজের হজম শক্তির 12টা বাজিয়েছেন। ফলে তাকে সামলাতে এক কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। অক্সফোর্ডের ওরা আমাকে যার বই পড়াতে চেষ্টা করেছিল সেই ছোড়াটার কি যেন নাম? শিপশোপ শোপেনহাওয়ার। হ্যাঁ, ওটাই হচ্ছে ওর নাম। আঙ্কল টমাসের পেটের পাচক রস তাকে কোনো এর গুঁতো দিতে শুরু করলে শোপেনহাওয়ারকে পলিয়ানার মতো দেখায়। এবং সবচেয়ে খারাপ কথা হচ্ছে আন্ট ডাহলিয়ার মতে ওরকম অবস্থা হলে টম ভাবতে থাকেন তিনি আর্থিক বিপর্যয়ের সম্মুখীন হয়েছেন এবং তার মিতব্যয়ী হওয়া প্রয়োজন। সাংঘাতিক অবস্থা তো। তা যাই হোক, আগামীকাল রাতে লিটলদের ওখানে তিনি একটা ভালো ডিনার পাবেন বললাম আমি। আন্ট ডাহলিয়া আগ্রহের সাথে জিজ্ঞেস করলেন, তুমি সে ব্যাপারে নিশ্চয়তা দিতে পারো পার্টি? আমি কিন্তু ওকে আজে বাজে রান্না খেতে দিতে পারবো না। ওদের একজন অবিশ্বাস্য রকম ভালো বাবুর্চি আছে। কিছুদিন অবশ্য যায়নি ওদিকে, তবে 2 মাস আগে লোকটার যে হাত যশ ছিল সেটা ইতিমধ্যে হারিয়ে না বসলে বলতে পারি যে আঙ্কেল টমাস তার জীবনের সেরা ডিনারই খেতে যাচ্ছেন। আন্ট ডাহলিয়া এবার নিজেই শোপেনহাওয়ারির ঢঙে বললেন, ফিরে এসে তো ওকে আমাদের পাচিকার পোড়া স্টেকই খেতে হবে এবং তার ফল হবে আরও খারাপ। বিঙ্গো আর তার বউ সংসার পেতেছে সেন্ট জনস উডের একটা ছোট্ট বাড়িতে, সামনে একটুখানি বাগান। পরদিন রাতে ওখানে গিয়ে দেখি আমার আগে সবাই উপস্থিত। আন্ট ডাহলিয়া এক কোণে রোজির সাথে আলাপ করছেন। আঙ্কেল টমাস অগ্নিকুণ্ডের ধারে ককটেল এ চুমুক দিতে দিতে বিঙ্গোর সাথে কথা বলছেন। তার কপালটা সন্দেহজনকভাবে কুঞ্চিত। তার ভাবসাব হচ্ছে সেই লোকটার মতো, যে সন্দেহ করছে ককটেলটায় হয়তো বিষ মেশানো থাকতে পারে। আমাকে দেখে যে তিনি এসে এসো ভাব দেখিয়ে হাসি মুখে তাকাবেন তা আশা করিনি। কাজেই তার প্রতি বিশেষ মনোযোগ দিলাম না। আমাকে বিস্মিত করল বিঙ্গোর অস্বাভাবিক গম্ভীর মুখ।
বিঙ্গোর বিরুদ্ধে আপনার যাই বলার থাকুক না কেন, কথা বলতে পারবেন না যে অতিথি দেখলে সে মুখ গোমড়া করে। তার বিয়ের আগে কতবারই দেখেছি স্যুপের আগে রুটি বাড়িয়ে দিতে, অথচ এখন দেখা যাচ্ছে সে আর আঙ্কেল টমাস যেন একই বৃন্তের আমরা। তাকে দেখাচ্ছে উদ্ভ্রান্ত দুশ্চিন্তাগ্রস্ত সেই কুচক্রির মতো, যার হঠাৎ মনে পড়ে গেছে যে ডিনারের ঘন্টা বাজার সময় হয়ে গেছে, অথচ কনসমে এর মধ্যে এখনো সায়ানাইড মেশানো হয়নি। পাইকারি আলাপ শুরু হবার আগে আমাকে যে কথাটি সে বলল, তাতে রহস্যটা মোটেই পরিষ্কার হলো না। ককটেল ঢেলে দিতে দিতে হঠাৎ সামনে ঝুঁকে এক বিশ্রী জরাকান্ত ভঙ্গিতে ফিসফিস করে সে বলল, বার্টি, তোমার সঙ্গে আমার কথা আছে, কাল সকালে এসো, জীবন মরণ সমস্যা। এটুকু মাত্র বলল সে। তারপরেই বেজে উঠল ডিনারের ঘন্টা। আমরা গিয়ে বসলাম টেবিলে। ওই মুহূর্ত থেকে বলতে বাধ্য হচ্ছি যে ভোজন ক্রিয়ার বৃহত্তর স্বার্থে বিঙ্গোর চিন্তা বিদায় নিল আমার মন থেকে। কারণ বাবুর্চি আনাতোল বাড়িতে মেহমান আসায় তার রন্ধনশৈলীর চরম কৃতিত্ব দেখিয়ে দিয়েছে। এসব ক্ষেত্রে হুট করে কিছু বলে ফেলার লোক আমি নই। প্রত্যেকটি কথা আমি ওজন করে বলি। এবং আবারও বলছি যে আনাতোল আর মুন্সিয়ানা দেখিয়ে দিয়েছে। এমন ভালো ডিনার আর খাইনি। আঙ্কেল টমাস যেন নিত্য পানি দিয়া টবের ফুলের মতো ঝলমল করে উঠলেন। খেতে খেতে তিনি সরকার সম্পর্কে এমন সব মন্তব্য করতে লাগলেন যা শোনার আগ্রহ ওদের মধ্যে দেখা গেল না। কনসমে পাতে দ্য ইতালিয়ার্স কোর্স শুরু হতেই তিনি বললেন, কিন্তু আজকাল সরকারের কাছে এছাড়া আর কী বা আশা করা যায়। পপিওতে দ্য সোলে আলা প্রিন্সেসে চলার সময় তিনি বেশ শোভনভাবে স্বীকার করলেন যে পচা আবহাওয়ার জন্য সরকারকে দায়ী করা যায় না। আর ক্যানিতো আইলে বড়ি আলা ব্রোসে খেয়েই তিনি সরকারকে সর্বান্তকরণে সমর্থন করতে লাগলেন। কিন্তু এই গোটা সময়টা ধরে বিঙ্গো ছোড়াটা কিনা প্যাঁচার মতো মুখ করে বসে রইল। অদ্ভুত কাণ্ড। ফেরার সময় হাঁটতে হাঁটতে অনেক ভাবলাম বিষয়টা নিয়ে। আশা করলাম যে কাল সকালেই সে দুঃখের প্যাঁচালি শোনাতে হাজির হবে না। ওর রকম সকম দেখে মনে হয়েছে যে সকাল 6:30টার মধ্যেই হানা দেবে এসে। জিপস অপেক্ষা করছিল আমার জন্য। জিজ্ঞেস করলো, ডিনারটা ভালো হয়েছে তো স্যার? অসম্ভব রকমের ভালো। শুনে খুশি হলাম স্যার। আপনি যাবার একটু পরে মিস্টার জর্জ ট্রাভার্স ফোন করেছিলেন। তার খুবই ইচ্ছে যে আপনি হ্যারোগেট এ তার সাথে মিলিত হবেন। তিনি আগামীকাল ভোরের ট্রেনে ওখানে চলে যাচ্ছেন। আমার আঙ্কল জর্জ বেশ আমোদে বুড়ো। স্বাস্থ্যটা তার ভালোই। সেটা আরও ভালো করার জন্য তিনি সদা সচেষ্ট। এর ফলটা হয়েছে এই যে হ্যারোগেট কিংবা বাক্সটন সবসময় তার মাথার উপর ঝুলছে। কি যেন তার নাম সেই লোকটার তরবারির মতো। স্বাস্থ্য ভালো করার জন্য তাকে এ দুয়ের যে কোনো শহরে যেতে হয় এবং তিনি সেখানে একা যেতে ঘৃণা বোধ করেন। যেতে পারবো না বলে দিলাম। আঙ্কেল জর্জের সঙ্গ লন্ডনেই অসহ্য। তার সঙ্গে গিয়ে ওসব স্বাস্থ্যকর জায়গায় পড়ে থাকতে আমি চাইনি। কিন্তু তিনি খুব জোর দিয়ে বলেছেন, স্যার, না জিপস, আমি সবসময় মুরব্বীদের মেনে চলতে চাই, কিন্তু আঙ্কেল জর্জ না। না মানে বুঝলে তো? ভালো কথা স্যার। তার বলার ধরনটি পছন্দ হলো আমার। নরম হয়ে আসছে, পুরোপুরি নমনীয় হয়ে আসছে লোকটা। ওই সিল্ক শার্টের ব্যাপারে একটু গো ধরেছিলাম না, তারই ফল। পরদিন সকালে বিঙ্গো যখন এলো, তার আগেই আমি ব্রেকফাস্ট সেরে অপেক্ষা করছি ওর জন্য। সে এসে বসলো বিছানার উপর। গুড মর্নিং বার্টি, বলল সে। গুড মর্নিং দোস্ত, বললাম শিষ্টভাবে। যেও না জিপস, থাকো, বলল বিঙ্গো। থাকবো স্যার? থাকো থাকো, পাশে এসে দাঁড়াও, তোমাকে আমার দরকার হবে। খুব ভালো স্যার। একটা সিগারেট ধরিয়ে কপাল কুঁচকে বিষণ্ণ দৃষ্টিতে বিঙ্গো চেয়ে রইল ওয়ালপেপারের দিকে। বার্টি, অত্যন্ত ভয়ঙ্কর বিপর্যয় ঘটে গেছে। এটা কিছু করতে হবে, এখনই করতে হবে।
নইলে আমার সামাজিক মর্যাদা বরবাদ হবে, আমার আত্মসম্মান বিলুপ্ত হবে, আমার নামটা কাদায় পরিণত হবে এবং লন্ডনের ওয়েস্ট এন্ডে আমার আর মুখ দেখানোর জো থাকবে না, বলল সে আবেগ ভরে। আমার আন্ট, ঠিক ধরেছ, সংক্ষেপে বলতে গেলে তাই। গোটা বিপর্যয়টা সৃষ্টি করেছেন তোমার নচ্ছর আন্ট, বলল সে শুষ্ক হাসি হেসে। কোন আন্ট? নির্দিষ্ট করে বলো দোস্ত, আমার অনেকগুলো আছেন কিনা। মিসেস ট্রাভার্স, যিনি ওই নারকীয় কাগজটা চালান। আরে না, কি বলছো তুমি? আমার আন্টদের মধ্যে একমাত্র তিনিই ভালো এবং ভদ্র। জিপস, এ বিষয়ে তুমি নিশ্চয় আমাকে সমর্থন করবে, প্রতিবাদ করে উঠলাম আমি। স্যার, আমাকে স্বীকার করতে হচ্ছে যে আমিও সবসময় তাই মনে করে এসেছি। তাহলে সেই ধারণাটা এখনই বাতিল করো। মহিলাটি সমাজের দুশ্মন, ঘর ভাঙানো এবং মহামারী বিশেষ। জানো তিনি কি করেছেন? তার ওই নোংরা কাগজটার জন্য তিনি রোজিকে দিয়ে একটা প্রবন্ধ লিখিয়েছেন। আমি জানি, হ্যাঁ, কিন্তু তুমি জানো না লেখাটার বিষয়বস্তু কি। না, তোমার বউ আমাকে শুধু বলেছে যে আন্ট ডাহলিয়া ওকে লেখার জন্য এক চমৎকার বিষয় দিয়েছেন। সেই বিষয়টা হচ্ছে আমি। তুমি? হ্যাঁ, আমি। আমি জানো লেখাটার শিরোনাম কি? ওটা হচ্ছে কিভাবে আমি আমার স্বামী নামক খোকাটির প্রেম ধরে রাখি। আমার কি বললে? স্বামী খোকা? স্বামী খোকা আবার কি জিনিস? অত্যন্ত তিক্ত কণ্ঠে বিঙ্গো বলল, স্বামী খোকা স্পষ্টত আমি। এই প্রবন্ধ অনুযায়ী আমি আরও অনেক কিছু, যা তোমার মতো পুরনো বন্ধুকে বলতেও আমার সংকোচ হচ্ছে। এ পাশবিক রচনাটা সংক্ষেপে বলতে গেলে সেই সব জিনিসের অন্যতম যাকে ওরা বলে হিউম্যান ইন্টারেস্ট স্টোরিজ, বিবাহিত জীবনের গোপনীয় বা অন্তরঙ্গ কাহিনীর বর্ণনা। মেয়েরা ওসব নাকি গোগাসে গেলে। রোজি আর আমার সম্পর্কে সব কিছু। আমি যখন বাইরে থেকে খারাপ মেজাজ নিয়ে ফিরি, তখন রোজি কী করে, ইত্যাদি ইত্যাদি। বাটি তোমাকে বলি, দ্বিতীয় প্যারাগ্রাফে রোজি যা যা লিখেছে ওটা পড়ে লজ্জায় আমার কান পর্যন্ত লাল হয়ে গিয়েছিল। কি লিখেছে বলবো না, তবে বিশ্বাস করতে পারো যে ওটা একেবারে চরম। রোজি আমার সবচেয়ে বেশি প্রিয়, কিন্তু সাধারণ জীবনের এই প্রিয় বুদ্ধিমতী মেয়েটি ডিকটেটিং মেশিনের সামনে বসা মাত্রই সম্পূর্ণ নির্বোধ হয়ে যায়। বাটি, ওই রচনা ছাপাতে দেয়া চলবে না। কিন্তু যদি ছাপা হয় তাহলে আমাকে আমার ক্লাবগুলো থেকে পদত্যাগ করতে হবে, দাড়ি রেখে সন্ন্যাসী হয়ে যেতে হবে। আমি আর দুনিয়াতে মুখ দেখাতে পারবো না। তুমি কি দোস্ত একটু বেশি বড় করে দেখছো না ব্যাপারটাকে? জিপস, তোমার কি মনে হয়? তা স্যার, একটু। বিঙ্গো জোর দিয়ে বলল, আমি বরং ছোট করে দেখছি। তোমরা শোনোনি কি বলা হয়েছে ওতে? আমি শুনেছি। কাল রাতে ডিনারের আগে ডিটেক্টিং মেশিনটা চালু করে আমাকে শুনিয়েছে রোজি। মেশিনটা থেকে যখন ওই বিশ্রী বাক্যগুলো বেরোচ্ছিল তখন আমার ভিমড়ি খাওয়ার অবস্থা। ওটা ছাপা হলে বন্ধুরা সবাই টিটকারি দিয়ে মেরে ফেলবে আমাকে। পার্টি, তোমার মাথায় তো অত্যন্ত অন্তত একটা আফ্রিকান শুয়োরের সমান ঘিলু আছে। তুমি তো নিশ্চয় কল্পনা করতে পারছো যে আমাকে ছাপার অক্ষরে অর্ধেক দেবতা অর্ধেক বাচাল দুষ্টু শিশু হিসেবে বর্ণনা করা হয়েছে। দেখলে জিমি বাউলেস আর টাপি রোজার্স, মাত্র দুজনের নামই উল্লেখ করলাম, কি বলবে? আমি সত্যি কল্পনা করতে পারলাম। এসব ও বলতে পারে না, প্রতিবাদ করতে গেলাম। রোজি সত্যি বলেছে। যে উদ্ধৃতিটা দিলাম এটা তবু সহ্য করা যায়, বাকি অংশ উদ্ধৃত করা যায় না। বহু বছর ধরে আমি বিঙ্গোর বন্ধু এবং আমরা উস্টাররা বন্ধুদের পাশে দাঁড়াই। জিপস, শুনলে তো? হ্যাঁ স্যার। অবস্থা গুরুতর। হ্যাঁ স্যার, আমাদেরকে দাঁড়াতে হবে ওর পাশে। হ্যাঁ স্যার। তোমার মাথায় কিছু খেলছে? হ্যাঁ স্যার। কি তুমি ঠিক বলছো? হ্যাঁ স্যার। বিঙ্গো, সূর্য এখনো আকাশে জ্বলজ্বল করছে।
জিপসের মাথায় একটা বুদ্ধি এসেছে। জিপস কাঁপা কাঁপা গলায় বলল বিঙ্গো, এ ভয়ঙ্কর সংকট থেকে আমাকে উদ্ধার করতে পারলে তুমি যা চাইবে তাই দেব, এমনকি আমার অর্ধেক রাজত্ব। স্যার, আজ সকালে আমাকে আরেকটা কাজ দেয়া হয়েছে, সেটার সাথে এ বিষয়টা বেশ খাপে খাপে মিলে গেছে। বুঝলাম না, কি বলতে চাও তুমি? স্যার, আপনাকে চা দেওয়ার সামান্য আগে মিসেস ট্র্যাভার্স আমাকে টেলিফোন করেছিলেন। তিনি আমাকে জোর তাগিদ দিয়ে বলেছেন আমি যে মিস্টার লিটল এর বাবুর্চিকে বুঝিয়ে সুঝিয়ে আমি যেন মিস্টার লিটলের বাবুর্চিকে বুঝিয়ে সুঝিয়ে মিস্টার লিটলের চাকরি ছেড়ে তার ওখানে যোগ দিতে রাজি করি। মনে হলো মিস্টার ট্র্যাভার্স বাবুর্চিটাকে বেজায় রকম পছন্দ করে ফেলেছেন। এক যন্ত্রণাবিদ্ধ জন্তুর মতো ভয়ঙ্কর চিৎকার করে বিঙ্গো বলে উঠল, কি বললে? ওই ওই শকুনটা ছো মেরে আমাদের বাবুর্চিটাকে তুলে নিয়ে যেতে চাচ্ছে? হ্যাঁ স্যার, আমাদের নুন রুটি খেয়ে। সি। দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে জিপস বলল, স্যার, বাবুর্চির প্রশ্নে ভদ্র মহিলাদের নীতিজ্ঞানের বালাই থাকে না। দেখলাম বিঙ্গো ওর জবাবে এক দীর্ঘ বক্তৃতা ঝাড়ার জন্য মুখ খুলতে যাচ্ছে। বাধা দিয়ে বললাম, 8 সেকেন্ড বিঙ্গো। কেমন করে এ সমস্যাটা অপরটার সাথে খাপ খাচ্ছে জিপস? কোনো লেডি তার সত্যিকারের ভালো বাবুর্চিকে অন্য কেউ ভাগিয়ে নিয়ে গেলে সেটা ক্ষমা করতে পারেন না। কথাটা আমার নিজের অভিজ্ঞতা থেকে বললাম স্যার। আমার দীর্ঘ বিশ্বাস মিসেস ট্র্যাভার্স আমার উপর যে কাজের দায়িত্ব অর্পণ করেছেন তা যদি সমাধা করতে পারি তাহলে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের তাৎক্ষণিক অবসান অবসম্ভাবী। আমি নিশ্চিত যে মিসেস লিটল অত্যন্ত রেগে যাবেন এবং মিসেস ট্র্যাভার্স এর কাগজে লেখা দেবেন না। সুতরাং আমরা শুধু মিস্টার ট্র্যাভার্সকেই সুখী করব না, রচনাটার প্রকাশও বন্ধ রাখব। এমনি করে আমরা এক ঢিলে 2 পাখি মারতে পারবো। আমি বললাম, জিপস, এটা তোমার সবচেয়ে ভালো, সবচেয়ে পাকা বুদ্ধি। হ্যাঁ, কিন্তু আমি বলছি যে, বুঝলে না, মানে ওই আনাতোলটা, অর্থাৎ ও হলো গিয়ে লাখের মধ্যে এক অমন বাবুর্চি হয় না। আপত্তি তুল্য ব্যঙ্গ ছোড়া। আরে বোকা ছেলে, ও যদি অমন বাবুর্চি না হতো তাহলে তো পুরো পুরো প্ল্যানটার কোনো অর্থই থাকতো না। তা ঠিক, কিন্তু আমি বলতে চাই যে ও না থাকলে আমার বড্ড অসুবিধা হবে, বুঝলে না? কি মুশকিল! তুমি কি বলতে চাও যে এরকম একটা সংকটের সময়ও পেটের কথা ভাবছো? বিঙ্গো দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা ঠিক আছে, ধরে নিচ্ছি যে এটা সার্জন ডেকে অপারেশন করানোর মতো কেস। ঠিক আছে জিপস, চালিয়ে যেতে পারো। হ্যাঁ, চালিয়ে যাও জিপস। হ্যাঁ হ্যাঁ, চালিয়ে যাও। কাল সকালে এসে খবর নেব কতটা কি করেছো। মাথা নিচু করে বেরিয়ে গেল বিঙ্গো। পরদিন এত ভোরে সে এসে হাজির হলো যে জিপস খুব সঙ্গতভাবে ওকে আমার ঘুম ভাঙাতে দিল না। আমি জেগে উঠে তৈরি হতে হতে সে আর জিপস রান্নাঘরে বসে প্রাণ খুলে কথাবার্তা বলে নিল। শেষ পর্যন্ত বিঙ্গো এসে ঢুকলো আমার ঘরে। তার মুখের ভাব লক্ষ্য করে বুঝলাম যে একটা কিছু গোলমাল বেঁধেছে। সব প্ল্যান বাদ বলে সে বসে পড়ল বিছানায়। বাদ? হ্যাঁ, ওই বাবুর্চি ভাগানোর প্ল্যানটা। জিপস বলল, কাল রাতে সে আনাতোলের সাথে দেখা করেছে। আনাতোল যাবে না। কিন্তু আন্ট ডাহলিয়া নিশ্চয় তোমরা যা দাও তার চাইতে বেশি ওকে দিতে চেয়েছিল। তিনি কার্পণ্য দেখাননি। মোটা মোটা অঙ্কের বেতনই দিতে চেয়েছেন। তবু সে নড়তে অস্বীকার করেছে। মনে হচ্ছে আমাদের পার্লার মেইড, খাবার টেবিলের তদারককারী পরিচারিকা, এর সঙ্গে ওর প্রেম চলছে। কিন্তু তোমাদের তো পার্লার মেইড নেই। আছে একজন, আমি কোনোদিন দেখিনি। পরশু রাতে তো গেও মুর্দা ফরাসের মতো একটা লোককে দেখলাম টেবিল তদারক করতে। ওই লোকটা হচ্ছে স্থানীয় সবজিওয়ালা, ডাকলে এসে কাজ করে দিয়ে যায়। পার্লার মেয়েটি গত রাত পর্যন্ত ছুটিতে ছিল। জিপস যাবার মিনিট 10 আগে ও ফিরে আসে। ওকে দেখে আনাতোল আনন্দে, আবেগে, অনুরাগে এতটা উথালা হয়ে যায় যে টাকশালে উৎপন্ন দ্রব্যের টান ওকে সরাতে পারেনি মেয়েটির কাছ থেকে। আমি বললাম, কিন্তু দেখো বিঙ্গো, এসব একদম বাজে কথা। সমাধান তো আমি হাতের কাছেই দেখছি। জিপসের মতো বুদ্ধিমান লোক এটা লক্ষ্য করলো না
এতে আমি আশ্চর্য হচ্ছি। আন্ট ডাহলিয়াকে বাবুর্চির সাথে সাথে পার্লার মেয়েটাকেও রাখতে হবে, সেক্ষেত্রে ওদের ছাড়াছাড়ি হবে না। সেটাও ভেবে দেখেছি। না ভাবনি, নিশ্চয়ই ভেবেছি। বেশ, তাহলে প্ল্যানটার মধ্যে খুঁত কোথায়? ওটা আর বাস্তবায়ন সম্ভব নয়। তোমার আন্ট আমাদের পার্লার মেয়েটকে রাখতে চাইলে তারটাকে ছাড়িয়ে দিতে হবে, তাই না? হ্যাঁ, তাতে কি? তিনি যদি তার পার্লার মেয়েটকে সারিয়ে দেন, তাহলে তাদের সোফারটা চলে যাবে। সে ভালোবাসে ওই মেয়েটিকে। কাকে? আমার আন্টকে? না, পার্লার মেয়েটকে। আর এটা জানা কথা যে সোফারটি তোমার আঙ্কেলের খুবই প্রিয়, কারণ সে গাড়ি খুব সাবধানে চালায়। হাল ছেড়ে দিলাম। কখনো কল্পনাও করিনি যে নিজের তলার জীবন নিচের তলার জীবন, ওই কি যেন বলে লোকে, সেক্স কমপ্লেক্স, তার সাথে এমন ভয়াবহ রকম ভাবে মিশ্রিত। গৃহভীত বা পরিচারিকারা যেন মিউজিক্যাল কমেডির চরিত্রগুলোর মতো জোড়া বেঁধে চলে। সেরকম হলে তো আর উপায় দেখিনে। ওই লেখাটি শেষ পর্যন্ত ছাপা হবে, তাই না? না, হবে না। কেন জিপস? এর মাথায় কি আর কোনো প্ল্যান গজিয়েছে? না, আমার মাথায় গজিয়েছে, বলে সামনে ঝুঁকে আমার হাঁটুতে চাপ্পড় মেরে বিঙ্গো আবার বলল, তুমি আর আমি একসাথে স্কুলে পড়েছি, এ কথা মনে মানো তো? হ্যাঁ, কিন্তু? এবং তুমি হচ্ছ এমন একজন মানুষ যে কোনো বন্ধুকে বিমুখ করেনি, এটা সবাই জানে, তাই না? হ্যাঁ, কিন্তু শোনো, তুমি বন্ধুর পাশে দাঁড়াবেই, অবশ্যই দাঁড়াবে। তুমি একজন পুরানো স্কুলের বন্ধুকে বিপদের দিনে সহায়তা দিতে অস্বীকার করবে না। না, তুমি বার্টি উইস্টার উস্টার তা করতে পারো না, কখনো না। হ্যাঁ, কিন্তু একটু থামো। তোমার এ পরিকল্পনাটা কি বলো? বিঙ্গো আমার কাঁধে আদর করে হাত বুলাতে বুলাতে বলল, প্ল্যানটা তোমার লাইনের সঙ্গে মিলে যায়। বুঝলে দোস্ত, একেবারে সোজা কাজ। আসলে প্রায় একই ধরনের কাজ তুমি আগেও করেছো। সেবার তুমি আমাকে বলছিলে কেমন করে ইসেবিতে তোমার চাচার স্মৃতিকথার পাণ্ডুলিপিটা তুমি সরিয়ে ফেলেছিলে। কথাটা হঠাৎ আমার মনে পড়ে গেল এবং তা থেকেই আইডিয়াটা আমার মাথায় এলো। এটা এই বিঙ্গো, বিঙ্গো শোনো, বাট এই প্ল্যানটা স্থির হয়ে গেছে। তোমার চিন্তা করার কিচ্ছু নেই, কোনো কারণই নেই। এখন আমি বুঝতে পারছি জিপসের হাস্যকর ঘোরালো পন্থায় কাজ হাসিলের চেষ্টা করা মস্ত বড় ভুল হয়েছে আমাদের। সোজা পথে এগিয়ে যাওয়াই ভালো, অনর্থক ঘুরপথে না গিয়ে। কাজেই হ্যাঁ, কিন্তু শোনো, কাজেই আজ দুপুরের পরে রোজিকে নিয়ে আমি ম্যাটিনি শোতে চলে যাব। আমি ওর স্টাডি রুমের জানালাটা রেখে যাব খোলা। আমরা অনেকটা দূরে চলে গেলে তুমি জানালা দিয়ে ঢুকে সিলিন্ডারটা তুলে নিয়ে সটকে পড়বে। কাজটা একদম সোজা। হ্যাঁ, কিন্তু আজ সেকেন্ড। জানি তুমি কি বলতে যাচ্ছ, সিলিন্ডারটা কিভাবে খুঁজে পাবে, তাই না? ওটাই তোমার ভাবনার কারণ। আরে, কাজটা একেবারে জলবৎ তরলং, ভুল হবার কোনো সুযোগই নেই। জিনিসটা ডেস্কের বাঁ দিকের উপরের খোপে আছে। খোপটাতে তালা লাগানো থাকবে না, কারণ রোজির স্টেনোগ্রাফার আসবার কথা 4টার দিকে রচনাটা টাইপ করতে। শোনো বিঙ্গো, তোমার জন্য আমি খুবই দুঃখিত এবং ইত্যাদি, কিন্তু আমি চুরি করতে পারবো না। আরে বাদ দাও ওসব বুজুর্কি। আমি শুধু তোমাকে ইসেবিতে যা করেছিলে তাই করতে বলছি। না, তাই করতে বলছো না। আমি ইসেবিতে থাকতাম, ওখানে কাজটা ছিল শুধু টেবিল থেকে পার্সেলটা তুলে নেয়া। আমাকে কারো ঘরে ঢুকতে হয়নি চোরের মতো। দুঃখিত, কোনো ক্রমেই তোমার ওই পাশবিক বাড়িতে আমি চোরের মতো ঢুকবো না। বিস্মিত এবং আহত দৃষ্টি মেলে সে তাকিয়ে রইল আমার দিকে। এটা কি বার্টি উস্টারের কথা? বলল সে নিচু স্বরে। হ্যাঁ, তাই। কিন্তু বার্টি, আমরা একটু আগেই একমত হলাম যে তুমি আমার সাথে একত্রে স্কুলে পড়েছো। আমি ওসব শুনতে চাই না। স্কুলে বার্টি, আমাদের সেই প্রিয় পুরানো স্কুলে আমরা সহপাঠী ছিলাম। শুনতে চাই নে বার্টি, আমি ওই কাজ করব না। বার্টি,
না, পার্টি? আহ, আচ্ছা ঠিক আছে। এই তো আসল বার্টাম উস্টারের মতো কথা। আমার মতে যে দেশের সন্তানরা এত বিপুল সংখ্যায় পরের বাড়িতে ঢুকে চুরি করে, সে দেশের নৈতিকতায় তেমন বেশি ত্রুটি থাকতে পারে না। কারণ আমার মুখ থেকে আপনারা শুনে রাখতে পারেন যে কাজটা করতে ইস্পাত কঠিন চাউর দরকার হয়। এত বেশি সংখ্যক কঠিন চাউর অধিবাসী অধিকারী সন্তান থাকতে গ্রেট ব্রিটেনের ইজ্জত রক্ষার বিষয়ে ভাবিত হবার কোনো প্রয়োজন নেই। ওই বাড়িটার সামনে গেট দিয়ে ঢোকার সাহস সঞ্চর করার জন্য আমি বোধহয় আধ ঘন্টা ধরে সামনে পেছনে হাঁটাহাঁটি করলাম। তারপর চট করে ঘুরে খোলা জানালাটার কাছে উপস্থিত হলাম। সেখানে গিয়েও দেয়ালে পিঠ ঠেকিয়ে কান খাড়া করে 10 মিনিট ধরে চেষ্টা করলাম পুলিশের হুইসেলের আওয়াজ শুনতে। শেষ পর্যন্ত অবশ্য বুক বেঁধে লেগে গেলাম কাজে। স্টু স্টাডিটা নিচের তলায়। জানালাটাও বেশ চমৎকার এবং বড়। তাছাড়া ওটা সম্পূর্ণ খোলা। হাঁটুটা তুলে দিলাম জানালার নিচের কাঠের উপর। হ্যাঁচকা টানে তুলতে গেলাম অপর পাটা। গোড়ালির ইঞ্চিখানেক চামড়া গেল ছড়ে। লাফ দিয়ে নামলাম ঘরের মধ্যে। মুহূর্তখানেক দাঁড়িয়ে কান পেতে রইলাম কোনো শব্দ শোনার অপেক্ষায়। নিজেকে মনে হলো একা, সম্পূর্ণ নিঃসঙ্গ। সত্যি আমি এতই একা ছিলাম যে অবস্থাটা রীতিমতো ভয়াবহ মনে হতে লাগলো। আপনারা তো জানেন এরকম পরিস্থিতিতে কেমন লাগে। চুল্লির উপরে একটা বড় ঘড়ি, ওটার ঢিমে তালের টিকটিক আওয়াজটা বড় অস্বস্তিকর। ঘড়ির উপর দিকে একটা পোর্ট্রেট ঝোলানো, ওটা আমার দিকে তাকিয়ে আছে অপছন্দ আর সন্দেহ ভরা দৃষ্টিতে। কারো দাদুর পোর্ট্রেট। কার দাদুর, রোজির কিংবা বিঙ্গোর জানি নে। তবে তিনি যে একজন দাদু সেটা নিশ্চিত। আসলে তিনি যে একজন দাদুর দাদু নন তাও আমি হলপ করে বলতে রাজি নই। যাই হোক, দেরাজটা কাছেই রয়েছে। আমার আর ওটার মাঝখানে একটা বাদামি রঙের পুরানো কার্পেট ছাড়া আর কিছু নেই। কাজেই দাদুর দৃষ্টি এড়িয়ে উস্টারদের সাবেকি বুলডগীয় সাহস বুকে নিয়ে কার্পেট মারিয়ে সামনে এগোলাম। এক পা এগোতে না এগোতেই কার্পেটের দক্ষিণ পূর্ব কোণাটা হঠাৎ নিজেকে বাকি অংশ থেকে আলাদা করে নিয়ে হাসি দিয়ে বসে গেল। যে কথাটা বলতে চাই তা হলো এই যে এ ধরনের পরিস্থিতিতে স্থির থাকতে হলে আপনাকে ওই রকম মানুষ হতে হবে যারা বলিষ্ঠ, নীরব, শান্ত এবং যে কোনো অবস্থার সম্মুখীন হবার জন্য প্রস্তুত। আমার ধারণা ওই রকম লোক হলে বর্তমান পরিস্থিতিতে কার্পেটটার দিকে কেবল এক নজর তেরছার দৃষ্টি হেনে স্বীকৃতি করত, আহ, একটা চীনে কুকুর, বেশ ভালো কুকুরই বটে। এবং তারপরেই কুকুরটির সহানুভূতি আর নৈতিক সমর্থন লাভের জন্য ভাব জমাতে চেষ্টা করত। আমি সম্ভবত আপনারা আজকাল যেসব চাউরোগে আক্রান্ত তরুণদের সম্পর্কে খবরের কাগজে নানা কথা পড়েন তাদেরই একজন। কারণ আধ সেকেন্ডের মধ্যেই এটা পরিষ্কার হয়ে গেল যে আমি না বলিষ্ঠ না শান্ত। এতে বেশি কিছু ক্ষতি হতো না যদি নীরব হতাম। কিন্তু নীরবও আমি ছিলাম না। মুহূর্তের আবেগে হাউমা চিৎকার দিয়ে উত্তর পশ্চিমমুখী হয়ে প্রায় 4 ফুট লাফিয়ে উঠলাম শূন্যে। এবং শূন্য থেকে এমন সশব্দে পড়লাম যাতে মনে হলো কেউ যেন মাইনের উপর পা দিয়েছে। মহিলা ঔপন্যাসিকের স্টাডিতে একটা ফালতু টেবিল এবং টেবিলের উপর ভাস, দুটো ফ্রেমে বাঁধা ফটো, একটা বেকারি, বার্নিশের বাক্স, আচারের বয়াম, এসব জিনিস কেন থাকবে আমি বুঝি না। কিন্তু বিঙের বউ এর স্টাডিতে ছিল এবং আমার ডান হিপটার ধাক্কা লেগে টেবিলটা গেল উল্টে। মুহূর্তের জন্য মনে হলো গোটা পৃথিবীটাই বুঝি কাঁচ আর চায়নার রূপান্তরিত রূপান্তরিত হয়ে জলপ্রপাতের আকারে লাফিয়ে পড়ছে। বছর কয়েক আগে আন্ট আগাথার টাঙ্গির তারা খেয়ে আমেরিকায় পালিয়েছিলাম। সেখানে নাগরা জলপ্রপাত দেখেছি। ওখানে পানি একইভাবে গড়িয়ে পড়ে।
কিন্তু এখানকার কাজ আর চায়নাগুলোর মতো এতটা সশব্দে নয়। আর ওই মুহূর্তে কুকুরটিও ঘেউ ঘেউ জুড়ে দিল। ছোট্ট কুকুর, তার আওয়াজটা হওয়া উচিত ছিল বড়জোর সিলেট পেন্সিল ঘর্ষণের শব্দের মতো, কিন্তু এটার গর্জন কান ফাটানো। এক কোণে সরে গিয়ে দেয়ালে পিঠ ঠেকিয়ে চোখ দুটো কোটর থেকে বের করে প্রতি 2 সেকেন্ড পর পর মাথাটা পেছনে হেলিয়ে ওটা ঘেউ ঘেউ করতে লাগলো প্রচণ্ড আওয়াজে। বুঝলাম আমি হেরে গেছি। দুঃখ হলো বিঙ্গোর জন্য এবং তার কাজটা করতে না পারার জন্য। অনুভব করলাম যে সটকে পড়ার সময় হয়ে গেছে। এখনকার স্লোগান হচ্ছে বারটাম ভাগো। কাজেই ছুটে গিয়ে এক লাফে জানালায় উঠে গড়িয়ে পড়লাম বাইরে। যেই না পড়া অমনি দেখলাম সেখানে রাস্তা আটকে আমার অপেক্ষায় দাঁড়িয়ে আছে একজন পুলিশ এবং একজন পার্লার মেইড। অত্যন্ত বিব্রতকর অবস্থা। ওহ হ্যাঁ, এই যে সবাই, বললাম ওদেরকে লক্ষ্য করে। আমি তোমাকে বললাম না যে একটা আওয়াজ শুনেছি, বলে উঠল পার্লার মেয়েটি। উত্তপ্ত ভঙ্গিতে আমাকে দৃষ্টিবিদ্ধ করে পুলিশটি বলল, এসব কি হচ্ছে, ঘটনা কি? সাজু সাধু সন্তের মতো করে হাসি মুখে জবাব দিলাম, ব্যাখ্যা করাটা একটু কঠিন হবে। হ্যাঁ তাই হবে, বলল পুলিশটি। আমি শুধু একটুখানি কেবল দেখছিলাম ঘুরে ফিরে, এই আর কি। পরিবারের পুরানো বন্ধু, বুঝলেন না? ভেতরে ঢুকেছিলেন কিভাবে? জানালা দিয়ে। পরিবারের পুরানো বন্ধু কিনা তাই বুঝলেন তো? পরিবারের পুরানো বন্ধু, ও অনেক 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 পুরানো বন্ধু। আমি তাকে আগে দেখিনি কখনো, বলল পার্লার মেয়েটি। অত্যন্ত বিরক্তি নিয়ে তাকালাম মেয়েটির দিকে। এই মেয়ে কি করে কোনো লোকের, হোক সে ফরাসি বাবুচ্চি, মনে অনুরাগ সৃষ্টি করে বুঝলাম না। না, মেয়েটা যে দেখতে খারাপ সেজন্য নয়, না সেজন্য নয়। অন্য কোনো সুকর মুহূর্তে মেয়েটিকে আমি বরং সুন্দরীই ভাবতাম, কিন্তু এখন ওকে মনে হলো আমার দেখা সবচাইতে অপ্রীতিকর নারী বলে। না, তুমি আমাকে আগে কখনো দেখোনি, কিন্তু পরিবারের একজন পুরানো বন্ধু আমি, বললাম ওকে। তাহলে সামনের দরজায় বেল বাজাননি কেন? আমি কাউকে কষ্ট দিতে চাই না। বেল বাজলে সাড়া দেয়া কোনো কষ্টের কাজ নয়, এবং ওই কাজের জন্যই পয়সা দিয়ে রাখা হয় আমাদেরকে। আমি এই লোকটাকে জীবনে দেখিনি কোনো দিন, বলল মেয়েটি গুরুগম্ভীরভাবে। নচ্ছার মেয়ে একটা। হঠাৎ উৎসাহের সাথে বলে উঠলাম, দেখুন, মুর্দা ফরাসটা আমাকে চেনে। কোন মুর্দা ফরাস? ওই যে লোকটা পরশুরাতে আমি এখানে ডিনার খাওয়ার সময় টেবিল তদারক করেছিল। 16 তারিখে মুর্দা ফরাস টেবিল তদারক করেছিল? জিজ্ঞেস করলো পুলিশটি। নিশ্চয় না, জবাব দিল পার্লার মেইড। ওকে মুর্দা ফরাসের মতোই লাগছিল, দিব্যি করে বলছি। না, এবার মনে পড়েছে, ওই লোকটা ছিল সবজিওয়ালা। পুলিশটা ধূপস গাধাটা প্রশ্ন করল, 16 তারিখে সবজিওয়ালা কি? হ্যাঁ, সে তদারক করেছিল, জবাব দিল পার্লার মেইড। ওকে মনে হলো সেই বাঘিনীর মতো হতাশ এবং বিভ্রান্ত, যার সামনে থেকে শিকারটাকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। পরক্ষণেই উজ্জ্বল হয়ে উঠল ওর মুখটা। কিন্তু এ লোকটা হয়তো আশপাশে জিজ্ঞেস করে খবরটা সহজেই জেনে নিয়েছে। খাঁটি বিষধর মেয়ে একটা। আপনার নাম কি? প্রশ্ন করল পুলিশটি। দেখুন, নাম দিতে একটু অসুবিধা আছে। নামটা যদি না বলি তাহলে কি খুব রাগ করবেন? কারণ বলা না বলা আপনার ইচ্ছে, ম্যাজিস্ট্রেটের সামনে কিন্তু বলতে হবে। দূর, ওসব কি বলছেন? ওসব কথা ছাড়ুন, আমার সাথে যেতে হবে আপনাকে। শুনুন, আসলে কিন্তু বুঝলেন তো, আমি পরিবারের একজন পুরানো বন্ধু। আরে তাই তো, দিব্যি করে বলছি। এখন মনে পড়ছে, ড্রয়িং রুমে আমার একটা ফটো রয়েছে। হ্যাঁ, ওটা দেখলেই বুঝবেন, যদি থাকে, বলল পুলিশটি। আমি কখনো দেখিনি, মন্তব্য করল পার্লার মেইড। এই মেয়েটিকে কি যে ঘৃণা হচ্ছে আমার। গলার স্বরে আর একটু কঠোরতা এনে বললাম, তুমি যদি তোমার ঝাড়া মোছার কাজটা আরেকটু বিবেচনার সাথে করতে তাহলেই দেখতে। ড্রয়িং রুম ঝাড়া মোছা করা পার্লার মেয়েদের কাজ নয়। না, পার্লার মেয়েদের কাজ বোধহয় বাইরে ঘুরে বেড়ানো আর বাগানের মধ্যে পুলিশের সাথে ফষ্টি নষ্টি করা।
বললাম বেশ খোঁচা দিয়ে। পার্লার মেয়েদের কাজ অতিথিদেরকে যারা জানালা দিয়ে ঢোকেন তাদেরকে নয়, দরজা খুলে দেয়া। প্রতি উত্তর দিল মেয়েটি। বুঝলাম যে কথা কাটাকাটিতেও হেরে যাচ্ছি, তাই আপোষের সুরে বললাম, দেখো বাছা, কটু কথা বলা বলি করে লাভ নেই। আমি কেবল বলতে চাচ্ছি যে ড্রয়িং রুমে আমার একটা ফটো আছে। ওটা কে মোছে না মোছে জানি নে। আমি মনে করি ওই ফটোগ্রাফটি তোমার কাছে প্রমাণ করবে যে আমি পরিবারে পুরনো বন্ধু, তাই না অফিসার? ছবিটা যদি থাকে, বলল লোকটি। আছে, আছে, ঠিকই আছে ওখানে। তাহলে আমরা দেখি ড্রয়িং রুমে গিয়ে। মাই ডিয়ার পুলিশম্যান এতক্ষণে একজন মানুষের মতো কথা বললেন। ড্রয়িং রুমটা দোতলায়, ফটোটা চুল্লির কাছে টেবিলের উপর। তবে আমার কথা যদি আপনারা বোঝেন তাহলে বলি ওটা নেই। মানে? চুল্লিটা আছে, টেবিলটা আছে, আমার ফটোর কোনো চিহ্নই নেই। বিঙ্গোর ফটো আছে, বিঙ্গোর চাচা লর্ড বিটলসাম এর ফটো আছে, বিঙ্গোর বউয়ের হাসি মুখের ফটো আছে, কিন্তু বারটাম উস্টারের চেহারার সাথে মেলে এমন কারো ফটো ফটোর ফও নেই। ও, বলল পুলিশটি, কিন্তু পরশু রাতে তো ছিল ওখানে, এখানে। হো হো হো, বেটা যেন কোনো কমিক অপেরার মাতালদের উদ্বোধনী সঙ্গীত ধরল। তখনই একটা বুদ্ধি এলো মাথায়। পার্লার মেয়েটকে জিজ্ঞেস করলাম, এসব জিনিসের ধুলো মোছেকে? কেন, হাউসমেইড মেরি? যা সন্দেহ করেছিলাম ঠিক তাই অফিসার। আমি আগেই বুঝেছিলাম যে মেরি হচ্ছে লন্ডনের মধ্যে জিনিস ভাঙার সেরা ওস্তাদ। কি ঘটেছে বুঝলেন? পাজি মেয়েটা আমার ফটোর কাজ ভেঙে ফেলেছে, এবং খোলাখুলি সততার সঙ্গে সেটা স্বীকার করার ইচ্ছে না থাকায় ছবিটা কোথায় লুকিয়ে রেখেছে। হো হো, তবু পুলিশটির মাতাল সঙ্গীত বন্ধ হলো না। ঠিক আছে, ওকে জিজ্ঞেস করুন, জিজ্ঞেস করুন ওকে নিচে গিয়ে। পুলিশটি পার্লার মেয়েটকে বলল নিচে গিয়ে মেয়েকে জিজ্ঞেস করে আসতে। আমার দিকে বিষ দৃষ্টি হেনে মেয়েটি বেরিয়ে গেল। পুলিশ দাঁড়ালো দরজা আগলে। আমি রুমের মধ্যে পায়চারি শুরু করলাম। আপনার খেলটা কি? প্রশ্ন করল পুলিশটি। একটু ঘুরে ফিরে দেখছি, ওরা হয়তো জিনিসপত্র পত্র নাড়াচাড়া করেছে। হো হো। হঠাৎ দেখলাম আমি জানালার সামনে, তলার দিকে ইঞ্চি ছয়েক খোলা, বাইরে উজ্জ্বল রোদে চাত প্রকৃতি। না, নিজেকে আমি দ্রুত চিন্তায় অভ্যস্ত ব্যক্তি বলে দাবি করব না, তবে কেউ যেন আমার কানে কানে বলে দিল, বারটাম রে, পালা, এখনই বেরিয়ে যা। অলক্ষিতে হাতের আঙুলগুলো শাঁসির নিচে দিয়ে ঝটকা মেরে ওটা তুলে ফেললাম এবং পর মুহূর্তে লাফিয়ে পড়লাম বাইরের একটা ঝোপের ভেতর। পুলিশটির বিশাল মুখটা দেখা গেল জানালায়। আমি উঠে দৌড় মারলাম গেটের দিকে। হায়, চেঁচিয়ে উঠল পুলিশটা। ছুটতে ছুটতে বেশ কিছু দূর গিয়ে জবাব দিলাম, হো। একটা চলন্ত ট্যাক্সি থামিয়ে পেছনের সিটে আরামে বসে নিজেকে বললাম, বিঙ্গোর জন্য এটাই আমার শেষ কাজ। ফ্ল্যাটে ফিরে চুল্লির উপরে দুই পা তুলে হুইস্কিতে চুমুক দিতে দিতে ঠিক এই কথাগুলোই বললাম জিপসকে। আর নয় জিপস, আর কখনো নয়। তা বেশ ছাড়। না, আর কোনো দিন নয়। তা বেশ ছাড়। বলছো কি তুমি? তা বেশ স্যার মানে কি? স্যার, মিস্টার লিটল একজন নাছোড়বান্দা তরুণ, আর আপনার স্বভাবটা হচ্ছে নরম এবং দয়ালু। জট করে পা দুটো চুল্লির উপর থেকে নামিয়ে লাফ মেরে দাঁড়িয়ে গিয়ে জিজ্ঞেস করলাম, জিপস, তোমার পরামর্শ কি? কি করা উচিত? তা স্যার, আমার বিবেচনায় সামান্য স্থান পরিবর্তন আপনার জন্য ভালো হবে। এখান থেকে উধাও হয়ে যাওয়া? ঠিক তাই স্যার। আমার সুপারিশ হচ্ছে স্যার, আপনি আপনার মতটা বদলে হ্যারোগেট এ মিস্টার জর্জ ট্র্যাভার্সের কাছে চলে যান। তোমার কথাই বোধ হয় ঠিক। হ্যাঁ, তুমি সম্ভবত ঠিক কথাই বলেছ। লন্ডন থেকে হ্যারোগেট কত দূর? 206 মাইল স্যার। হ্যাঁ, মনে হয় তোমার কথাই ঠিক। আজ দুপুরের পরে কোনো ট্রেন আছে? আছে স্যার, ওটা সহজেই ধরতে পারবেন। ঠিক আছে, তাহলে ব্যাগের ভেতর কিছু জিনিসপত্র গুছিয়ে রাখো। আমি সেসব করেই রেখেছি স্যার। হো, বলে উঠলাম খুশি হয়ে। অদ্ভুত ব্যাপার, কিন্তু ভেবে দেখলে দেখা যায় যে চিপসের কথা সবসময়ই ঠিক। স্টেশনে আমাকে খুশি করে তোলার জন্য সে বলেছিল যে হ্যারোগেট শহরটা আমার কাছে খারাপ লাগবে না। কি আশ্চর্য!
তার কথা অক্ষরে অক্ষরে মিলে গেছে। প্রথমে যখন আমাকে বলা হয়েছিল এখানে আসতে, তখন আমার খেয়াল হয়নি যে ওখানে সবাই যখন শরীর সারাতে আর ওষুধ গিলতে ব্যস্ত থাকবে, তখন একমাত্র আমি আরামসে ঘুরে বেড়াবো। অন্যেরা কষ্ট করছে, আমি করছি না। এই অনুভূতিটা যে কীরকম সন্তোষজনক তা আপনারা জানেন না। ধরুন আমার চাচা জর্জ, তাকে এক নজর দেখেই ডাক্তার বলে দিয়েছেন যে কোনো রকম মাদক তরল পদার্থ স্পর্শ করা চলবে না। প্রতিদিন সকাল 8:30টায় পাহাড় বেয়ে নেমে রয়্যাল পাম্প হাউস রুমে গিয়ে 12 আউন্স গরম লাল লোনা পানি আর ম্যাগনেসিয়া গিলতে হবে। এভাবে বললে ব্যাপারটাকে তেমন কঠিন মনে হবে না, কিন্তু সমসাময়িক বিবরণ থেকে জেনেছি যে কাজটা গত বছরেই কিছু বাসি পচা ডিমকে সাগরের পানিতে ফেটিয়ে গলৎকরণের সমতুল্য। আঙ্কল জর্জ, যিনি ছেলেবেলায় আমাকে শাসন পীড়ন করেছেন, ওই বস্তুটি গিলছেন এবং তার জন্য সকাল 8:15টায় বিছানা ছেড়ে উঠছেন। এটা ভাবতেই মনটা আনন্দে কৃতজ্ঞতায় ভরে যায়। বিকেল 4টায় তিনি আবার নামেন পায়ে হেঁটে পাহাড় থেকে। আবার তাকে গিলতে হয় ওই বস্তু। রাতে আমরা একত্রে ডিনারে বসি। চেয়ারে হেলান দিয়ে চুমুক দেই ওয়াইনের পেয়ালায়, আর তিনি আমাকে শোনান বস্তুটির স্বাদ কী রকম। আহ, কি আদর্শ জীবন আমার জন্য! তাই বৈকালিক ভোজ গ্রহণের দৃশ্যটা দেখার জন্য আমি সাধারণত সঙ্গে যাই, কারণ আমরা উস্টাররা অন্য যে কারো মতো হাসতে ভালোবাসি। এ দৃশ্য উপভোগের দ্বিতীয় সপ্তাহের মাঝামাঝি একদিন শুনলাম কে যেন আমার নাম উচ্চারণ করছে। ফিরেই দেখি আন্ট ডাহলিয়া। বললাম, হ্যালো, আপনি এখানে কি করছেন? আমি টমের সঙ্গে এসেছি গতকাল। আঙ্কল জর্জ ওই নারকীয় পানীয় থেকে মুখ তুলে জিজ্ঞেস করলেন, টমও কি ওষুধ খাচ্ছে? হ্যাঁ, তুমি? হ্যাঁ, আমিও। আঙ্কেল জর্জকে এত খুশি হয়ে উঠতে কয়েকদিনের মধ্যে দেখিনি। ওষুধের তলানিটুকু গিলে ফেলে তিনি বলে উঠলেন, আহ! তারপর একটুখানি হাঁটাহাঁটি করে চলে গেলেন মেসেজের জন্য। কাগজের ঝামেলা ছেড়ে আপনি যে আসতে পারবেন তা ভাবিনি। বলি, কাগজটা টেসে যায়নি তো? টেসে যাবে কেন? অমন কথা আমি বলবো না। আমার এখানে থাকার সময়টায় এক বন্ধু ওটা দেখাশোনা করবেন। টম আমাকে হাজার কয়েক দিয়েছে এবং বলেছে যে চাইলেই আরও দেবে। আমি লেডি ভ্যাবলক হাইডের এক দীর্ঘ জীবনের অকপট স্মৃতিকথা কিস্তিবন্দি হিসেবে ছাপার অধিকার কিনে নিয়েছি। একেবারে গরমাগরম জিনিস, বুঝলে বার্টি? আমার সার্কুলেশন নির্ঘাত দ্বিগুণ হয়ে যাবে। লন্ডনের অর্ধেক নামজাদা লোক অন্তত বছরখানেক হিস্টেরিগ্রস্ত হয়ে থাকবে। ও, আপনি তাহলে বেশ জমিয়ে ফেলেছেন। বলি, মিসেস লিটলের ওই লেখাটার কি হলো? বার্টি, আমার সামনে ওই মহিলার নাম করো না। জঘন্য মেয়ে মানুষ। কিন্তু আমি ভেবেছিলাম আপনারা পরস্পরের বন্ধু। বন্ধুত্ব আর নেই। তোমার কি এ কথা বিশ্বাস হবে যে তিনি আমাকে সরাসরি ওই লেখাটা দেবেন না বলে দিয়েছেন? কি? তার বাবুর্চি তাকে ছেড়ে আমার কাছে চলে এসেছে। এই কারণে আমার উপর তার প্রচণ্ড রাগ। আনাতোল তার ওখান থেকে চলে এসেছে। তাহলে পার্লার মেয়েটার কি হলো? বাটি, কি সব আবল তাবল বকছো? কি বলতে চাও তুমি? আরে আমি বুঝেছিলাম তুমি জীবনে কোনোদিন কিছু বোঝোনি। যাকগে, টমের কথা শোনো। বেচারা টম এসব ওষুধ খেতে চায় না, কিন্তু আমি তাকে এই বলে চাঙ্গা করে তুলি যে এগুলো খেলে সে আনাতোলের রান্না ভোগ করার উপযুক্ত হয়ে উঠবে। পার্টি একটা ওস্তাদ লোক। ওই আনাতোলটা আসল গুণী। ওকে হারিয়ে মিসেস লিটল যে অতটা চটেছেন এতে আমি বিস্মিত হইনি, কিন্তু একটা ব্যক্তিগত মতভেদের কারণে ওই লেখাটা আমাকে দিতে অস্বীকার করার কোনো অধিকার তার নেই। ওই লেখাটা অন্য কাউকে বিক্রি করলে আমি মামলা ঠুকে দেব তার বিরুদ্ধে, কারণ আমার পরামর্শ অনুযায়ী তিনি ওটা তৈরি করেছেন। আমার সাক্ষী আছে এ ব্যাপারে। কিন্তু আমার কথা শুনুন। ওহ, আরেকটা কথা বার্টি, তোমার লোক জিপস সম্পর্কে আগে যেসব কঠোর মন্তব্য করেছিলাম সেগুলো আমি প্রত্যাহার করছি। লোকটা খুবই উপযুক্ত। জিপস? হ্যাঁ, আলাপ আলোচনাটা তো জিপসই চালিয়েছে এবং
চালিয়েছে বেশ ভালোই, এবং এতে সে ঠগেনি, সেদিকটা আমি দেখেছি। তার কাছে আমি কৃতজ্ঞ। আরে এখনই কোনো ট্যাফও না করে টম কয়েক হাজার দিয়ে দিল। আনাতোল এর রান্না নিয়মিত খেতে থাকলে সে কি করবে তা ভাবতেই মাথা ঘুরে যায়। সে ঘুমের মধ্যেও চেক সই করতে থাকবে। আমি উঠলাম। আন্ট ডাহলিয়া থেকে গিয়ে আঙ্কেল টম এর ওষুধ গেলার দৃশ্য উপভোগ করতে জোর দিয়ে বললেন, কারণ তার ভাষায় অমন দৃশ্য না দেখা কারো উচিত নয়। কিন্তু আমি অপেক্ষা করতে পারলাম না। তাড়াতাড়ি ঘরে গিয়ে আঙ্কেল জর্জকে একটা বিদায় বাণী লিখে লন্ডনগামী ট্রেনে চেপে বসলাম। ডিপস খোলাখুলি বলে ফেলো তো সব। স্নান সেরে ভ্রমণের ক্লান্তি দূর করে বললাম ওকে। স্যার, আমাকে বলো কেমন করে কাণ্ডটা তুমি ঘটালে? আমি শুনে গিয়েছিলাম যে আনাতোল পার্লার মেয়েটকে ভালোবাসে। কে জানে কেন এত ভালোবাসা যে ওকে ছেড়ে যাবে না। তাহলে গেল কি করে? কিছু সময় আমিও বুঝে উঠতে পারছিলাম না কি করব। তারপরে স্যার, ভাগ্যক্রমে একটা তথ্য আবিষ্কার করে ফেলি। কি তথ্য? ঘটনাচক্রে আমি মিসেস ট্রাভার্সের হাউসমেইডের সাথে গল্প করছিলাম। হঠাৎ আমার মনে পড়ে যায় যে মিসেস লিটল একজন ভালো হাউসমেইড চেয়েছিলেন। তাকে জিজ্ঞেস করলাম, বেশি বেতন পেলে মিসেস ট্রাভার্সের চাকরি ছেড়ে সে মিসেস লিটলের ওখানে যাবে কিনা। সে রাজি হলো। মিসেস লিটলের সঙ্গে দেখা করে আমি বিষয়টা নিষ্পত্তি করলাম। বেশ, কিন্তু আবিষ্কারটা কি করলে? স্যার, আবিষ্কারটা হলো এই যে মেয়েটি অল্প কিছুকাল আগে আরেক জায়গায় কাজ করত। সেখানে তার আনাতোল নামে এক সহকর্মী ছিল। আনাতোল, এসব ফরাসিরা প্রায়ই যা করে বেড়ায় সেভাবে মেয়েটির সাথে প্রেম করে। কার্যত আমি যা বুঝেছি, ওরা আনুষ্ঠানিকভাবে বিয়ের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়। তারপর একদিন সকালে আনাতোল লাপাত্তা হয়ে যায়। একেবারে উধাও হয়ে যায় বেচারি মেয়েটাকে একটা ঠিকানা পর্যন্ত না দিয়ে। আপনি স্যার সঙ্গে সঙ্গেই বুঝতে পারছেন যে এ আবিষ্কারটা সব কিছুর সমাধান সহজ করে দিল। আনাতোল এর জন্য মেয়েটির আর কোনো টান ছিল না। কিন্তু আনাতোল দুইটি তরুণীর সাথেই সে প্রেমের অভিনয় করেছে। এখন একই ছাদের নিচে উভয়ের সাথে একত্রে বসবাসের পরিণাম ভেবে সে ঘাবড়ে যায়। বুঝেছি। ব্যাপারটা হয়েছিল খরগোশকে ভরকে দেওয়ার জন্য গর্তের ভেতর বেজি ঢুকিয়ে দেওয়ার মতো। পরিকল্পনাটা স্যার প্রায় ওই রকমই ছিল। মিসেস ট্রাভার্সের হাউসমেইড আসলে আসছে শুনেই আনাতোল মিসেস লিটলের বাড়ি ছেড়ে আধ ঘন্টার মধ্যে মিসেস ট্রাভার্সের ওখানে চাকরি নিয়ে নিল। দুঃখর লোক স্যার এই ফরাসিগুলো। জিপস, তুমি একটা জিনিয়াস। আপনার মুখে একথা শুনে কৃতার্থ হলাম স্যার। মিস্টার লিটল কি বললেন এ ব্যাপারে? তাকে সন্তুষ্ট মনে হয়েছে স্যার। তিনি কি তোমাকে? হ্যাঁ স্যার, 20 পাউন্ড। আমার আন্ট বললেন যে তিনি, হ্যাঁ স্যার, তিনি মুক্তহস্ত, 25 পাউন্ড। জি, তুমি যে টাকশাল বসিয়ে ফেললে। হ্যাঁ স্যার, আমার সঞ্চয়ে আরও কিছু জমা দিয়েছি। মিসেস লিটল তার জন্য ওরকম একজন ভালো হাউসমেইড জোগাড় করে দেয়ায় খুশি হয়ে আমাকে 10 পাউন্ড দিয়েছেন। তারপরে আছেন মিস্টার ট্রাভার্স। আঙ্কেল টমও তোমাকে কিছু দিয়েছেন নাকি? হ্যাঁ স্যার, তিনিও খুব উদারতা দেখিয়েছেন। আলাদাভাবে তিনি আমাকে 25 পাউন্ড দিয়েছেন। মিস্টার জর্জ ট্রাভার্স, আঙ্কেল জর্জও। সত্যি স্যার, আমি নিজেই বুঝতে পারছি না কেন, কিন্তু তার কাছ থেকে 10 পাউন্ডের একখানা চেক পেয়েছি। তার মনে বোধহয় এমন একটা ধারণা সৃষ্টি হয়েছে যে হ্যারোগেট এ তার সাথে গিয়ে আপনার থাকার পেছনে আমার হাত ছিল। হাঁ করে তাকিয়ে রইলাম লোকটার দিকে। বললাম, সবাই যখন দিল তখন জিনিসটাকে একটা সর্বসম্মত ব্যাপারে পরিণত করার জন্য আমারও বোধহয় কিছু দেওয়া উচিত। ধরো, এ 5 পাউন্ড নাও। ধন্যবাদ স্যার। এটা অত্যন্ত, তুমি ইতিমধ্যে যা পেয়েছো সে তুলনায় এটা তেমন কিছু না। ওহ, আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি স্যার। কেন দিলাম তা আমি জানি না। না স্যার, তবু দিলাম। অনেক অনেক ধন্যবাদ স্যার। উঠে দাঁড়ালাম। বেশ দেরি হয়ে গেল, কিন্তু আমি বাইরে যাব, কোথাও গিয়ে কিছু খেয়ে নেব, চারদিকে ঘুরবো একটু। হ্যারোগেটে 2 হপ্তাহ কাটানোর পরে এটা প্রয়োজন হয়ে পড়েছে। হ্যাঁ স্যার, কাপড় চোপড়গুলো আমি বের করে দেব। জিপস
পিবডি অ্যান্ড সিমন্স ওই রকম সিল্ক শার্টগুলো পাঠিয়েছিল? হ্যাঁ স্যার, আমি ফেরত দিয়েছি। ফেরত দিয়েছ? হ্যাঁ স্যার। মিনিট খানেক তাকিয়ে রইলাম তার দিকে, কিন্তু কি বলবো ভেবে পেলাম না। এখানেই শেষ হলো এই অধ্যায়।